আমাদের সাধারণ জ্ঞানের এই ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025। আমাদের কুইজ 2025 আজ যথারীতি হাজির দুটি দল। চলুন প্রথমে আগে পরিচয় করিয়ে দিই কারা রয়েছেন আজ আমাদের সাথে। মোহাম্মদ মেরাজুল ইসলাম, দশম শ্রেণী, বাদশা ফজল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। ওয়াসিফ হাসান সাইমুম, নবম শ্রেণী, বাদশা ফজল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। রাহনুমা মাহমুদ হেরা, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, দশম শ্রেণী। হুমায়রা রাইসা সুহা, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, দশম শ্রেণী। পরিচয় পেয়ে গেলাম দু দলের। এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম। আমাদের অনুষ্ঠানের নিয়ম থাকছে আগের মতনই। আমাদের দুটো রাউন্ডে এই কুইজ অনুষ্ঠান চলবে। প্রথমটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, যেখানে আমরা ছবি দেখাবো, ভিডিও দেখাবো এবং সেটি দেখিয়ে প্রশ্ন করবো। আর দ্বিতীয় রাউন্ডে থাকবে কুইক কুইজ, র্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে 1 মিনিটের মধ্যে আমরা 10টা প্রশ্ন করব। আর যে সমস্ত বিষয় থেকে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস এবং সাম্প্রতিক বিশ্ব থেকে। নম্বরের বেলায় যেটা হবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য বিষয়ভিত্তিক রাউন্ডে পাবেন 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর, এবং র্যাপিড ফায়ার রাউন্ড মানে কুইক কুইজে গিয়ে সেটা হবে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, কিন্তু ভুল হলে কোনো জরিমানা হবে না। বিষয়ভিত্তিক রাউন্ডে যারা আগে বাজার চাপবেন সুযোগ পাবেন তারা আগে। অলরাইট, এই তাহলে নিয়ম আমরা জানি। তো চলে যাই আমাদের প্রথম বিষয়। বাংলাদেশ থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন পর্দায়। 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক যিনি সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার কথা বহির্বিশ্বে প্রচার করেন, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান বাহিনীর আক্রমণের বিবরণ দৈনিকে তুলে ধরে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের পরিচালকও ছিলেন, যার ছবি আমরা দেখতে পাচ্ছি। ইনি সেই ব্যক্তি। প্রশ্ন হচ্ছে কি তার নাম? বিখ্যাত মানুষ, এবং দেখা যাচ্ছে তিনি যেটা রিপোর্ট করেছেন যে ট্যাগ ক্রাশ রিভোল্ট ইন পাকিস্তান, 7,000 স্লটার্ড। দু দলে কোনো দলই বাজার চাচ্ছেন না। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। এটি সঠিক উত্তর হচ্ছে সাইমন ড্রিং। সাইমন ড্রিং 1945 সালের 11 জানুয়ারি তার জন্ম, 2021 সালের 16 জুলাই মৃত্যুবরণ করেন। তিনি আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক, প্রতিবেদন নির্মাতা। তিনি বিভিন্ন বিখ্যাত সংবাদ সংস্থায় কাজ করেছেন, যেমন রয়টার্স, দ্য ডেইলি টেলিগ্রাফ, বিবিসি, এসব জায়গায় কাজ করেছেন। এবং বাংলাদেশে এখন যে আধুনিক সাংবাদিকতা রয়েছে, টেলিভিশন সাংবাদিকতা বলা হয়, সেটা তার হাত দিয়ে শুরু হয়েছিল। ওকে, প্রথম প্রশ্নের উত্তর আমরা পেলাম না, দেখা যাক দ্বিতীয় প্রশ্নের উত্তর পাই কিনা। দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা একটি যন্ত্র দেখতে পাচ্ছি, এটি হচ্ছে রেডিওর অনুষ্ঠান বেতারের অনুষ্ঠান সম্প্রচারের যন্ত্র। 26শে মার্চ 1971 স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয়েছিল চট্টগ্রামের কালুরঘাটে, এবং যে যন্ত্রের মাধ্যমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রম প্রচার হয়েছিল বাংলাদেশে, আমরা সেই মেশিনটাকে দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে কালুরঘাটে যে বেতার কেন্দ্র স্থাপন করা হলো, পরবর্তীতে সেটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রশ্ন হচ্ছে যে কেন সরিয়ে নিতে হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই স্থান দপ্তর কালুরঘাট থেকে, কি কারণে? ইয়েস, সবার আগে বাজার প্রেস করেছেন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। মুক্তিযুদ্ধ সম্পর্কিত তথ্য প্রচার অব্যাহত রাখার জন্য। মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য প্রচার অব্যাহত রাখার জন্য। কেন, ওখানে কি সমস্যা হচ্ছিল? যেহেতু পাকিস্তানিরা রাজারবাগ পুলিশ লাইন সহ ঢাকা পুরোটুকু দখল করে দিয়েছিলেন এবং 25শে মার্চ গণহত্যা করেছিলেন, তাই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে সত্যিকারের ঘটনা তার সম্প্রচার অব্যাহত থাকার জন্য তা চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে নেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে সেখান থেকে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
আমি জানতে চাই বাংলাদেশ ফয়সাল ইনস্টিটিউটের কাছে আপনারা কি এটা উত্তর দেবেন? আমরা একই উত্তর দিতে চাই, মুক্তিযুদ্ধের ধারা অব্যাহত রাখার জন্য এবং সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য। ধারা তো ওখানেও অব্যাহত ছিল, সেখানে কোনো সমস্যা ছিল না ধারা অব্যাহত রাখার জন্য। আর দু দলের কোনো দলেরই উত্তর সঠিক বলে নিতে পারছি না, তবে কোন দলের কোনো নাম্বারও কাটা যাবে না। আপনারা তথ্য সম্প্রচারের ধারাবাহিকতা বলেছেন, দ্যাটস ট্রু, বাট মূল কারণটাও ছিল পাকিস্তান বিমান বাহিনী বের করে ফেলতে পেরেছিল যে কোথা থেকে এই সম্প্রচারটা হচ্ছে, স্থানটা তারা নির্ণয় করে ঠিক সে জায়গায় বোমা ফেলে যেই অফিসে তারা কাজ করছিলেন, সম্প্রচার করছিলেন, সেটার একটা অংশ ধ্বংস করে দেন, যাতে প্রচার কার্যক্রম অব্যাহত থাকে। সেখান থেকে তারা সরিয়ে নিয়ে চলে যান আরেক স্থানে। ঠিক আছে, সেটা ছিল মূল কারণ, যে পাকিস্তানি বিমান বাহিনী এটার আংশিক ধ্বংস করেছিল স্থাপনাটা। অলরাইট, বাংলাদেশ বিভাগ থেকে দুটি প্রশ্ন হয়ে গেল, কোনো দলের কাছে কোনো সঠিক উত্তর পেলাম না। চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে, ইতিহাস থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। বলা হয়ে থাকে যে তিনি অস্ট্রিয়া হাঙ্গেরির সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল, তবে প্রধানতম কারণ যেটাকে বলা হয় সেটা হচ্ছে সারায়েভোতে তার গুপ্ত হত্যা। 28 জুন 1914 সালে সারায়েভোতে এই আর্চ ডিউককে হত্যা করা হয় এবং তাকে হত্যা করার কারণেই শুরু হয়ে যায় প্রথম মহাবিশ্বযুদ্ধ। প্রশ্ন হচ্ছে যে কাকে হত্যা করা হয়েছিল এই অস্ট্রিয়ার আর্চ ডিউক, কি তার নাম? ফার্দিনাগো। আপনার উত্তর দেবেন? Yes, আপনাদের উত্তর ফার্ডিনাগো। আচ্ছা, দেখে নিই যে উত্তরটি সঠিক কিনা। ভুল হলে দু দলেরই জরিমানা হবে, কিন্তু উত্তর সঠিক হলে দু দলই 10 নম্বর করে পাবেন। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে তার নাম হচ্ছে অস্ট্রিয়ার আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ কার্ল লুডভিগ জোসেফ মারিয়া। বাট আপনার যেহেতু ফার্দিনান্দটা বলতে পেরেছেন, সঠিক উত্তর বলে ধরে নিচ্ছে দু দলই 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। তার মৃত্যুর 4 সপ্তাহ পর প্রথম বিশ্বযুদ্ধের দিকে মোড় নেয় এবং এই যুদ্ধে অস্ট্রিয়া এবং হাঙ্গেরির মিত্র এবং সার্বিয়ার মিত্ররা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে বাকি দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়ে, শুরু হয়ে যায় প্রথম মহা বিশ্বযুদ্ধ। এই অস্ট্রিয়ার আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ কার্ল লুডভিগ জোসেফ মারিয়াকে যদি হত্যা করা না হতো, তাহলে হয়তো প্রথম মহাবিশ্বযুদ্ধ শুরু হতো না। অলরাইট, 10 নম্বর পেয়ে গেল দু দলই। চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে, দেখি ইতিহাস বিভাগ থেকে কোন প্রশ্ন রয়েছে। আমাদের প্রশ্ন আসছে পর্দায়। 18 জুন 1815 সালে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেখানে নেপোলিয়ন বোনাপার্ট, বিখ্যাত নেতা, তার ব্রিটিশ নেতৃত্বাধীন মিত্র বাহিনীর কাছে তিনি পরাজিত হন, যা ফ্রান্সের সম্রাট হিসেবে তার শাসনের অবসান ঘটায়। অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের যে শাসন ছিল সম্রাট হিসেবে, সেটার অবসান হয় কারণ তিনি পরাজিত হন ব্রিটিশ বাহিনীর হাতে। প্রশ্ন হচ্ছে, কোন যুদ্ধটি নেপোলিয়ন বোনাপার্টের শাসনের সমাপ্তি চিহ্নিত করেছিল? অর্থাৎ এই যে ব্রিটিশ এবং ফ্রান্সের যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটির নাম কি, কোন জায়গায়? ইয়েস, বাজার প্রেস করেছেন আবারও মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। ওয়াটারলু যুদ্ধ। শিওর এটাই সঠিক উত্তর? আচ্ছা, দেখা যাক। ওয়াটারলু যুদ্ধ বলেছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। দেখে নিই তাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। ভেরি ওয়েল ডান। নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধের দুটি সম্মিলিত শক্তি, যথা ডিউক অফ ওয়েলিংটনের অধীনে ব্রিটিশ সেনাবাহিনী এবং গবার্ড ভন ব্লচের অধীন প্রুশিয়ান সেনাবাহিনী, দুই দলের যে সম্মিলিত শক্তি ছিল, তাদের কাছে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন। ভেরি ওয়েল ডান। সঠিক উত্তর দিয়ে 10 নম্বর পেয়ে গেল মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। তো চলে যাই আমাদের পরের বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষ 2 দশক ধরে এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হয়ে পরস্পরের সাথে ভয়েস এবং ভিডিও চ্যাট করতে পারত, তাৎক্ষণিকভাবে তারা কথা বলতে পারত।
এবং বিনামূল্যে যোগাযোগ করতে পারত। তবে কয়েক বছর ধরে তাদের প্রতিদ্বন্দ্বী আরও অ্যাপ্লিকেশনের সাথে পড়ে তাদের এই সেবাটা অনেকাংশেই কমে যায়। একসময়ের জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমে যেখানে ভিডিও কলে অডিও কলে কথা বলা যেত সেটাকে বন্ধ করে দেবার ঘোষণা এসছে এবং 5 মে 2025 থেকে এই অ্যাপ্লিকেশনটির ব্যবহার, ওয়েব বেসড অ্যাপ্লিকেশনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে কোন জনপ্রিয় যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট 2025-এর 5 মে থেকে? ইয়াস, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। স্কাইপ। স্কাইপ। স্কাইপ কেন মনে হলো এটা স্কাইপ? কি করে জানলেন? আমি একটা সাময়িকী পড়ে এটা জানতে পেরেছি। সাময়িকী পড়ে জানতে পেরেছেন। আচ্ছা, দেখে নিই আপনার এই জানাটা সঠিক কিনা। আমাদের কম্পিউটার কি বলছে, whether it's স্কাইপ নাকি অন্য কিছু। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে অবশ্যই স্কাইপ। ভেরি ওয়েল ডান, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। 2011 সালে মাইক্রোসফট $8.5 বিলিয়ন দিয়ে স্কাইপ কোম্পানির কাছ থেকে এটা কিনেছিল। এটা তারা তৈরি করেনি, এটা আরেকটা কোম্পানি ছিল, তারা অধিগ্রহণ করে কিনে ফেলেছিল। এবং পরবর্তীতে মাইক্রোসফট আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করে যেটা এখন খুবই জনপ্রিয়। তো তারা চাচ্ছে মাইক্রোসফট যে স্কাইপের বদলে তাদের নতুন যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনে যেন সবাই শিফট করে দেয়, সেজন্য তারা এটা বন্ধ করে দিচ্ছে। অলরাইট, ভেরি ওয়েল ডান। আবারও 10 নম্বর চলে গেল মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের কাছে। দেখা যাক পরবর্তী প্রশ্ন তথ্য প্রযুক্তি থেকে। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার, যেটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা স্থাপন করে একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি চেয়েছিলেন তার তত্ত্বের উপর ভিত্তি করে সংকেত পরিচালনা করে টাওয়ারের মাধ্যমে ওয়েভ ছড়িয়ে দেবেন এবং তাতে বার্তা, টেলিফোন, এমনকি ফ্যাক্সিমিল ছবি আটলান্টিক পেরিয়ে ইংল্যান্ডে যাবে। এবং ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে আটলান্টিক রয়েছে, যে যাতায়াত পথ রয়েছে, সেখানে যত জাহাজ চলাচল করে তারাও এই বার্তাগুলো পাবে। এবং এই ট্রান্সমিশন টাওয়ার তিনি নির্মাণ করেছিলেন এই বেতার পাওয়ার জন্য। একজন বিখ্যাত বিজ্ঞানী, তার নাম এখন সবসময় আমরা শুনি, তার নাম সারাক্ষণ আলোচিত হয়। প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞানী এই তত্ত্বটি তৈরি করেছিলেন, ভাবনাটি পরিচালনা করেছিলেন, এবং যেটা এখন এসে দেখা যাচ্ছে যে তার এই তত্ত্ব থিওরিটা একেবারে সঠিক ছিল। বাজার প্রেস করেছেন বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট। বিজ্ঞানী গ্রাহাম বেল। বিজ্ঞানী গ্রাহাম বেল। বিজ্ঞানী গ্রাহাম বেল যেটা আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু তিনি করেছেন, তার কারণে কিন্তু আমরা আজকে টেলিফোন পেয়েছি, তাই না? তারের মধ্যে যোগাযোগ। ইনি বিজ্ঞানী গ্রাহাম বেল নন, আলেকজান্ডার গ্রাহাম বেল নন। একজন বিখ্যাত মানুষ যিনি বিদ্যুৎ নিয়েও কাজ করছে এবং তার ধারণা ছিল যে এরকম টাওয়ারের মাধ্যমে বিদ্যুৎও পৌঁছানো সম্ভব কোনো তার ছাড়া, ওয়্যারলেসে। থমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন বলেছেন। ফাইনালি দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট, এটা সঠিক উত্তর হচ্ছে নিকোলা টেসলা। টেসলা ছিলেন সেই মানুষ যার অসংখ্য আইডিয়া ছিল, বিশেষ করে বিদ্যুৎ নিয়ে এবং ওয়েভকে কাজে লাগিয়ে, রেডিও ওয়েভকে কাজে লাগিয়ে অনেক কিছু আবিষ্কার করার। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে তার সেই আবিষ্কারগুলো, তার চিন্তা ভাবনাগুলো শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তিনি একটি পরীক্ষামূলক বেতার ট্রান্সমিশন স্টেশন তিনি করেছিলেন লং আইল্যান্ডে, এবং সেটা নিউ ইয়র্কের শেরহাম গ্রামে অবস্থিত। 1906 সালে এটা পরিত্যক্ত হয় এবং কখনোই এটা কার্যকর হতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে তার যে ডিজাইন, তার যে আইডিয়া একেবারে পারফেক্ট ছিল। আরেকটু যদি তিনি ইনভেস্টমেন্ট পেতেন, আরেকটু যদি সুযোগ পেতেন, তাহলে নিকোলা টেসলা সে সময় দেখাতে পারতেন সারা বিশ্বকে যে তার ছাড়া কত কিছু করা সম্ভব ওয়েভের মাধ্যমে। বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট, যেহেতু আপনাদের উত্তর ভুল হয়েছে, অতএব আপনাদের জরিমানা হয়ে গেল 5 নম্বর। অলরাইট, এই সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি থেকে। দুটি প্রশ্ন চলে যাই আমাদের পরের বিষয়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আবুল তাবুল একটি বিখ্যাত কাব্যগ্রন্থ বা ছড়া যেখানে রয়েছে। সাহিত্যের প্রখ্যাত এই সাহিত্যিক বা আবু সমাজকে সমালোচনা করার জন্য
আবোল তাবোল লিখেছিলেন। এর মাধ্যমে তিনি গান্ধীজির যে অহিংস সত্যাগ্রহ নীতি আছে সেটা বিরোধিতা করেছিলেন, এবং এই কবিতার মধ্যে দিয়ে তিনি সে সময় সমাজের সাংস্কৃতিক রাজনৈতিক আবহের যে বিভিন্ন প্রচ্ছন্ন রূপ রয়েছে সেটাকে তুলে ধরেছেন, সমালোচনা করেছেন। প্রশ্ন হচ্ছে, এই আবোল তাবোল লিখেছিলেন বাংলার কোন বিখ্যাত সাহিত্যিক? সুকুমার রায়। কিভাবে জানলেন? ক্লাস 4 এর কবিতা পড়ছিলাম। দেখা যাক, উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে 5 নম্বর। এবং বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট, আপনাদের উত্তর একেবারে সঠিক, ভেরি ওয়েল ডান। আবোল তাবোল সুকুমার রায়ের বিখ্যাত ননসেন্স ছড়া, অর্থাৎ এগুলোর আসলে কোনো মানে হয় না, যেভাবে কথা বলছেন মানে হয় না, কিন্তু এই ননসেন্সের মধ্যে দিয়ে অনেক সেন্সিবল কথা তিনি বলেছেন। 1923 সালে ইউরায় অ্যান্ড সন্স থেকে এটা প্রকাশিত হয়, এবং এই সংকলনে মোট ছড়া ছিল 50টি, যার মধ্যে তিনি 7টি ছড়া বেনামে লিখেছিলেন। আবোল তাবোল সুকুমার রায় বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ বলা হয় এটাকে। ভেরি ওয়েল ডান বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট। চলে যাই পরের প্রশ্নে। আমাদের সাহিত্য সংস্কৃতি থেকে পরের প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি একজন সাহসিনী নারী, কি তার ডাকনাম হচ্ছে জুডু। জন্ম 1929 সালের 3 মে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। তার বাবা সৈয়দ আবদুল্লাহ আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। 1960 সালে তিনি ব্যাচেলার্স অব এডুকেশন ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। যুক্তরাষ্ট্র থেকেও তিনি পড়াশোনা করেছেন এবং সার্টিফিকেট ইন এডুকেশন এই ডিগ্রি অর্জন করেন 1964 সালে। মুক্তিযুদ্ধের সময় তার স্বামী শরীফ ইমাম মারা যান। প্রশ্ন হচ্ছে, কি নাম এই অসীম সাহসী নারীর? সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের উত্তর জাহানারা ইমাম। জাহানারা ইমাম। কেন মনে হলো জাহানারা ইমাম? আমি একটা ওনার যে 71-এর দিনগুলো এগুলো যখন পড়েছিলাম, লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনেছিলাম। লেখক পরিচিতিতে এই তথ্যগুলো আপনি পেয়েছিলেন, তাই তো? দেখা যাক আপনার সে সময়কার পড়া জানা সেই তথ্যটা এখন কাজে লাগে কিনা, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অবশ্যই জাহানারা ইমাম। ভেরি ওয়েল ডান। 1994 সালের 26 জুন তিনি মৃত্যুবরণ করেন। তাকে বলা হয় শহীদ জননী। তার পুত্র রুমি শহীদ হওয়ার সূত্রেই তাকে শহীদ জননী মর্যাদায় ভূষিত করা হয়। তিনি কথা সাহিত্যিক, শিক্ষাবিদ এবং 71-এর ঘাতক দালাল বিরোধী আন্দোলনে তিনি নেত্রী। এবং তার বিখ্যাত গ্রন্থ 71-এর দিনগুলি, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের সময়কার কথাগুলো উঠে এসেছে একজন মায়ের চোখে, একজন বীরের চোখে। ভেরি ওয়েল ডান। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ পেয়ে গেলেন পুরো 10 নম্বর, আর এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের সাহিত্য ও সংস্কৃতি বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়, ভূগোল। ভূগোল থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি নির্মিত হয়, এবং এটার নির্মাণ কাল হচ্ছে 1909 থেকে 1915। তৎকালীন যিনি ভাইসরয় ছিলেন তার নামে এই সেতুর নামকরণ করা হয়, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 5900 ফুট। এর উপর দিয়ে 2টি ব্রড গেজ রেল লাইন চলে গিয়েছে। বিখ্যাত একটি ব্রিজ উত্তরবঙ্গের। প্রশ্ন হচ্ছে, এই ব্রিজটির নাম কি? ইয়েস, উত্তর দেবার জন্য রেডি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের উত্তর যমুনা বহুমুখী সেতু। যমুনা বহুমুখী সেতু। এটা খুব বেশি দিন আগে তৈরি হয়নি, কিন্তু এই সেতুটি তৈরি হয়েছে 1909 থেকে 1915 সাল সে সময়, এবং এই সেতুটির নামকরণ করা হয়েছে তৎকালীন ভাইসরয়ের নামে। যমুনা সেতু নামকরণ করা হয়েছে যমুনা নদীর নাম, এটি তা না, এটি ভাইসরয়ের নামে নামকরণ করা হয়েছে। উত্তর দেবার জন্য এই পাশে রেডি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। ইয়েস, আপনাদের উত্তর হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ। দেখা যাক আপনাদের উত্তর হার্ডিঞ্জ ব্রিজ সঠিক কিনা। সঠিক হলে 10 নম্বর, ভুল হলে 5 নম্বর। আমাদের কম্পিউটার বলছে অবশ্যই হার্ডিঞ্জ ব্রিজ। ভেরি ওয়েল ডান মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, হার্ডিঞ্জ ব্রিজ। উত্তরবঙ্গের সাথে কলকাতার যোগাযোগ যেন সহজ হয় সেজন্যে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল, হার্ডিঞ্জ ব্রিজ। এবং
1908 সালে ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেইলস এই সেতুটি নির্মাণ করার দায়িত্ব গ্রহণ করেন, এটা ডিজাইন করেন, এবং তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তার নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয় এবং এটি নির্মাণ করার জন্য সেই সময় মানে 1909 সালে 3,51,32,164 টাকা খরচ হয়েছিল। কিন্তু এই ব্রিজটি এখনো, এত ভূমিকম্প হয়েছে, এত ঘটনা ঘটে গেছে, কিন্তু ব্রিজটি এখনো অক্ষয় এবং এখনো এর উপর দিয়ে রেল চলাচল করছে। হার্ডিঞ্জ ব্রিজ। ভেরি ওয়েল ডান। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ একেবারে সঠিক উত্তর দিয়ে পেয়ে গেছেন 10 নম্বর। চলে যাই আমাদের পরের প্রশ্নে, তবে তার আগে বলতেই হবে যেহেতু ভুল উত্তর দিয়েছেন বাদশা ফয়সাল ইনস্টিটিউট, আপনাদের জরিমানা হয়ে যাচ্ছে 5 নম্বর। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। পরের প্রশ্নে দেখতে পাচ্ছি একটি চমৎকার ছবি, ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। এটি 3টি খালের একটি মোহনায় এই বাজারটি বসে। ভীমরুলি হাট গ্রামের আঁকা বাঁকা ছোট্ট খাল জুড়ে সপ্তাহের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাসমান বৃহত্তম পেয়ারা বাজার বসে। 26টি গ্রামের প্রায় 31,000 একর জমির উপরে গড়ে উঠেছে এই পেয়ারা বাগান এবং প্রায় 20,000 পরিবার সরাসরি এই পেয়ারা চাষের সাথে জড়িত। এই যে হাটটি ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার, এই হাটটি সারা বছর প্রতিদিন, যেটা বলেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে। প্রশ্নটা হচ্ছে যে এই বিখ্যাত ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার কোথায়, কোন জায়গায় অবস্থিত? সবার আগে বাজার প্রেস করেছেন বাদশা ফয়সাল ইনস্টিটিউট। ইয়েস, আপনাদের উত্তর? উত্তর হচ্ছে বরিশাল বিভাগে। বরিশাল বিভাগে। আর একটু স্পেসিফিক্যালি বলতে পারবেন? বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায়। ঝালকাঠি জেলায়। আচ্ছা, দেখে নিই যে আপনি যতটুকু বলেছেন বরিশাল বিভাগে ঝালকাঠি জেলায় সেটা সঠিক উত্তর কিনা। আমাদের কম্পিউটার বলছে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায়। অ্যাবসলিউটলি রাইট। ঝালকাঠি থেকে 15 কিলোমিটার দূরে ঝালকাঠি, বরিশাল আর পিরোজপুর, এই তিনটির যে সীমান্তবর্তী স্থান, সেখানে এই ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারের অবস্থান। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল বাদশা ফয়সাল ইনস্টিটিউটের কাছে এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল ভূগোল বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়, বিপিএল নিয়ে প্রশ্ন। 2024-এ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছিল বিপিএল এর 10ম আসর। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফাইনালে 6 উইকেটে হারিয়ে শিরোপা এবং চ্যাম্পিয়নশিপ প্রাইজ মানি 2 কোটি টাকা জিতে নিয়েছে কোন দল? সবার আগে বাজার প্রেস করেছেন বাদশা ফয়সাল ইনস্টিটিউট। ফরচুন বরিশাল। দেখা যাক ফরচুন বরিশাল সঠিক উত্তর কিনা। সঠিক হলে পেয়ে যাবে 10 নম্বর, ভুল হলে 5 নম্বর। শিওর এটা ফরচুন বরিশাল? কি করে জানলেন? কারণ এই খেলাটা একদম সম্পূর্ণ লাইভ দেখেছি। দেখেছেন লাইভ? আচ্ছা, অলরাইট। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, ফরচুন বরিশাল। তারা 6 উইকেটে জয়ী হয় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার পান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। 10 নম্বর চলে যাচ্ছে আমাদের বাদশা ফয়সাল ইনস্টিটিউটের কাছে। খেলাধুলা বিভাগ থেকে পরের প্রশ্ন, দেখা যাক কারা এটা সঠিক উত্তর দেন। পরের প্রশ্ন আসছে পর্দায়। বেস্ট ফিফা ফুটবল পুরস্কার 2022 তুলে দেওয়া হয় ফ্রান্সের প্যারিসে 27 ফেব্রুয়ারি 2023 তারিখে। প্রাথমিকভাবে 14 জন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছিল, তারপরে 3 জন নির্বাচিত হন, তার মধ্যে থেকে একজন বর্ষসেরা খেলোয়াড় হন 2022-এ। দ্য বেস্ট। প্রশ্ন হচ্ছে 2022-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার কারা পেয়েছিল? ইয়েস, বাদশা ফয়সাল ইনস্টিটিউট। 2022 সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার কে পেয়েছিলেন? কোন ফুটবলার? রবার্তো লেভানডস্কি। রবার্তো লেভানডস্কি। আচ্ছা, চলে যাই আমরা এ পাশে। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের উত্তর? আপনার উত্তর দিচ্ছেন না? আচ্ছা, উত্তর দিবেন না? জি। কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে 2022 সালের বর্ষসেরা খেলোয়াড়। লাস্ট বলতেছি করিম বেনজেমা। করিম বেনজেমা। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর।
2022 সালে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। খুবই সহজ ছিল, আমি তো ভেবেছি আপনারা সাথে সাথে উত্তর দিয়ে দেবেন সবাই। আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন এবং তিনি টানা 4 বার সহ মোট 8 বার ব্যালেন ডি'অর এটি জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যেটা ইতিহাসের সর্বোচ্চ। দুঃখিত, বাদশা ফয়সাল ইনস্টিটিউট ভুল উত্তর দিয়েছেন, আপনাদের জরিমানা হয়ে গেল 5 নম্বর। প্রশ্নোত্তরের এই পর্যায়ে আমরা একটু গল্প করতে চাই আমাদের প্রতিযোগীদের সাথে। প্রথমে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, স্বাগত আপনাদেরকে। আপনারা প্রথমবারের মতন আমাদের কুইজে অংশ নিচ্ছেন। জানতে চাই যে আপনাদের স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা বিভিন্ন রকম কার্যক্রম আছে কিনা, আমাকে যদি একটু বলেন আপনাদের স্কুল সম্পর্কে। স্কুলে বিতর্ক ক্লাব আছে, ম্যাথ ক্লাব আছে, সায়েন্স ক্লাব আছে, কালচারাল ক্লাব আছে এবং ট্রিভিয়া ক্লাব আছে। আমাদের স্কুলের ম্যাথ ক্লাবের অনেক বিখ্যাত, এই বছরও 2 জন আমাদের স্কুলের ম্যাথ ক্লাব হতে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে চান্স পেয়েছে। হুমায়রা রাইসা সুহা, আপনার কাছে জানতে চাই যে বড় হয়ে আপনার কি স্বপ্ন, কি ইচ্ছা, কি হতে চান? বড় হয়ে আমি মানুষের জন্য সেবা করতে চাই, আমি দেশের জন্য মঙ্গলজনক কল্যাণকর এমন কিছু করতে চাই। আজও দেখবেন বিশ্বে অনেক শিশু আছে যারা অনাহারে অর্ধাহারে থাকেন, চিকিৎসাহীনতায় ভোগেন। আমি তাদের জন্য বড় হয়ে কিছু করতে চাই, চিকিৎসক অথবা সমাজকর্মী, যাই মানুষের জন্য সেবামূলক তাই আমি করতে চাই। ভেরি ওয়েল ডান, ভেরি গুড। রাহনুমা মাহমুদ হেরা, 10ম শ্রেণীর ছাত্রী, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, আপনার স্বপ্ন জানতে চাই। প্রথমত আমি বলতে চাই যে একজন সৎ এবং নীতিবান ব্যক্তি হওয়া আমি মনে করি প্রত্যেক নাগরিকের একটি দায়িত্ব। এরপর পেশাগত দিক থেকে আমি একজন আইনজীবী হতে চাই। আমাদের দেশে দেখা যাচ্ছে যে প্রতি বছরই হাজার হাজার মামলা জমা হয়ে যাচ্ছে, কিন্তু সেই মামলা অনুযায়ী মামলার ভুক্তভোগীরা যথেষ্ট বিচার বা মামলার নিষ্পত্তিমূলক রায় পাচ্ছে না। আমি তাদের জন্য একটি সরবর হয়ে দাঁড়াতে চাই। তো আমাদের এরকম হেরার মতন ভালো আইনজীবী যদি আমরা আগামীতে ইনশাল্লাহ পাই, নিশ্চয়ই আমাদের নিরীহ মানুষ যারা তারা বিচার পাবেন এবং আমাদের মামলা জট কমে আসবে। খুব ভালো লাগলো মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ আপনাদের সাথে গল্প করে, ভেরি ওয়েল ডান। তো 2016 সাল থেকে বাদশা ফয়সাল ইনস্টিটিউট আমাদের কুইজে নিয়মিত অংশ নিচ্ছেন এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের সাথে আছেন মিরাজুল ইসলাম এবং ওয়াসিফ হাসান সাইমুম। সাইমুম, আপনার কাছে জানতে চাই যে আপনাদের স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া হয় বা কি করেন আপনারা বছর জুড়ে? আমাদের বিদ্যালয়ে অনেক ভালো ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য অনেকগুলো ক্লাব রয়েছে, যেমন ম্যাথ ক্লাব, সায়েন্স ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, জেনারেল ম্যাথ ক্লাব, আর্ট কালচার ক্লাব ইত্যাদি। আচ্ছা, এটা কি সারা বছর ধরে আপনাদের স্কুলে কার্যক্রম চলে নাকি বছরে একবার এটা হয়? সারা বছরই এর কার্যক্রম অব্যাহত থাকে। আচ্ছা, আপনারা দুজন কি কোনো ক্লাবে আছেন? কোনো ক্লাবের সাথে? আছি। আচ্ছা, কোন ক্লাবের সাথে আছেন? আমি সায়েন্স ক্লাব এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যোগদান করেছি। আচ্ছা, ভেরি গুড। আপনি? আমি সাংস্কৃতিক ক্লাব এবং সাধারণ ক্লাবের সাথে সংযুক্ত রয়েছি। আচ্ছা, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আচ্ছা, ওয়াসিফ হাসান সাইমুম, আপনার কাছে জানতে চাই যে আপনার জীবনে কি স্বপ্ন, কি হতে চান বড় হয়ে? আমি প্রথমত একজন ভালো মানুষ হতে চাই, মানুষের সেবা করতে চাই। তারপর পরবর্তীতে পেশাগত দিক থেকে চাইলে আমার ইচ্ছা হয় ডাক্তার হওয়া। আমি ইচ্ছা করি যে ডাক্তার হলে যারা আমাদের দেশে বেশিরভাগ মানুষ টাকার অভাবে অসুখ হলে চিকিৎসা করাতে পারে না, এভাবে দেশে অনেকে বিনা চিকিৎসায় মারা যায়। আমার ইচ্ছা যে বড় হয়ে আমি চিকিৎসক হয়ে ওদের যারা বিনা চিকিৎসায় মারা যায় তাদের আমি সাহায্য করতে পারবো, তাদেরকে আমি বিনা পয়সায় চিকিৎসা দিতে পারবো, এটা আমার বড় ইচ্ছা। তো আমাদের সাইমুমের মতো ডাক্তাররা যদি এগিয়ে আসে, ভবিষ্যৎ ডাক্তার, তাহলে আমাদের সাধারণ মানুষেরা, আমাদের যারা এই মুহূর্তে সেই চিকিৎসা সেবা নিতে পারছেন না, তারা সেটা নেবার সুযোগ পাবেন। এবং আপনারা সবাই একটা কথা বলছেন বারবারই যে সবার আগে ভালো মানুষ হতে চাই, একেবারে সঠিক। আমি জীবনে যে পেশাতেই যাই না কেন, যেটাই আমার আগামীর পেশা হোক না কেন, জীবনে যা কিছু করি না কেন, সবার আগে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। যিনি একজন ভালো মানুষ হবেন, তিনি যে পেশাতে যাবেন সে পেশাতেই মানুষের উপকার করতে পারবেন। এবারে আসতে চাই 10ম শ্রেণীর ছাত্র মিরাজুল ইসলামের কাছে। মিরাজুল, আপনার কি স্বপ্ন, আপনার কি ইচ্ছা? প্রথমত ভালো মানুষ হওয়া, এটা তো সবারই চাওয়া,
ঠিক তেমনই আমারও চাওয়া। তবে পেশাগতভাবে আমি যেটা চাই সেটা হচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী হতে চাই। আচ্ছা, ব্যবসায়ী হতে চান কেন? কারণটা হচ্ছে শুধু চাকরি করে নিজের আয়ের ব্যবস্থাটুকু আমি করতে চাই না। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে প্রত্যেক বছর বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারা একটা চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, কিন্তু তারা কোনো সংস্থা, কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। তাই আমি চাই শুধুমাত্র একটা চাকরি করে নিজের জন্য ক্ষান্ত থাকবো না। আমি নিজের জন্য করব এবং দশের জন্য করব। আমি চাই কিছু একটা সংস্থা তৈরি করতে, যেখানে আমি আমার নিজের কর্মসংস্থানের সুযোগও করব এবং আমার মধ্য দিয়ে আমি যাতে আরও 5 জন 10 জনের একটি কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি। মেহরাজুল, খুবই চমৎকার ভাবনা, এবং আমরা প্রার্থনা করি আপনি একসময় একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠেন, সফল ব্যবসায়ী হয়ে ওঠেন, এবং আপনার প্রতিষ্ঠান অনেক বড় হোক, যেন হাজার হাজার কর্মী আপনার প্রতিষ্ঠানে কাজ করতে পারে। ভেরি ওয়েল ডান, বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট। কুইক কুইজ, 1 মিনিট সময়, 10টি প্রশ্ন এবং সুযোগ। প্রথমে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ আপনাদের জন্য। তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে? জাপান। ইয়াসির আরাফাত কোন দেশের নেতা? ফিলিস্তিন। পিডিএফ এর পূর্ণ রূপ কি? পাস। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। কোন বিজ্ঞানী বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন? থমাস আলভা এডিসন। বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের স্থপতি কে? মইনুল ইসলাম। মইনুল ইসলাম। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ত্বক। ত্বক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? 21 ফেব্রুয়ারি। বিগ বেন কোন শহরে অবস্থিত? পাস। চ্যাট জিপিটি এর উদ্ভাবক প্রতিষ্ঠান কারা? ওপেন এআই। ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে? জাপান। ইয়াসির আরাফাত কোন দেশের নেতা? ফিলিস্তিন। পিডিএফ এর পূর্ণরূপ কি? পোর্টেবল ড্রাফট ফাইল। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ? অস্ট্রেলিয়া। কোন বিজ্ঞানী বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন? থমাস আলভা এডিসন। বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের স্থপতি কে? মইনুল ইসলাম। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ? ত্বক। 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 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? 21 ফেব্রুয়ারি। বিগ বেন কোন শহরে? পাস। চ্যাট জিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠান? ওপেন এআই। ওপেন এআই। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। এবার দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের কাছ থেকে। আমাদের কম্পিউটার বলছে ভূমিকম্পের দেশ জাপান, ইয়াসির আরাফাত ফিলিস্তিন, পিডিএফ এর পূর্ণরূপ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। কোন বিজ্ঞানী বিদ্যুৎ ব্যবসা করেন? টমাস আলভা এডিসন। জাতীয় শহীদ মিনার স্থপতি হামিদুর রহমান। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। বিগ বেন ওই ঘড়িটা হচ্ছে লন্ডনে। চ্যাট জিপিটি উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেন এআই। সঠিক উত্তর। দেখা যাচ্ছে 7টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের কাছ থেকে, অতএব তারা পেয়ে যাচ্ছেন 35 নম্বর। এবারে শেষ 1 মিনিটের পালা আমাদের বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের জন্য। তৈরি? আপনাদের 1 মিনিটের জন্য। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? পাস। মাও সেতুং কোন দেশের বিখ্যাত নেতা? মাও সেতুং। ইমেইল এর পূর্ণ রূপ কি? ইলেকট্রিক মেইল। ইলেকট্রনিক মেইল। ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? ট্রয়। পাস। গতিবিদ্যার জনক কে? গতিবিদ্যা। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি? সৈয়দ মইনুল হোসেন। মানবদেহের শ্বসনতন্ত্র যেটি, সেটি প্রধান অঙ্গ কোনটি? শ্বসনতন্ত্র। ফুসফুস। ফুসফুস। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। 5 জুন। 5 জুন। ইংল্যান্ডের মুদ্রার নাম? ডলার। ডলার। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা? বিল গেটস। বিল গেটস। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম? পাস। মাও সেতুং কোন দেশের বিখ্যাত নেতা? পাস। ইমেইল এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক মেইল। ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? পাস। গতিবিদ্যার জনক? পাস। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি? সৈয়দ মইনুল হোসেন। মানবদেহের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? ফুসফুস। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। ইংল্যান্ডের মুদ্রার নাম? ডলার। ডলার। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা? বিল গেটস। বিল গেটস। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের কাছ থেকে। দেখা যাচ্ছে আমাদের কম্পিউটার বলছে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। মাও সেতুং হচ্ছেন চীনের বিখ্যাত নেতা। ইমেইলের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ট্রয় নগরী হচ্ছে তুরস্কে। গতিবিদ্যার জনক নিউটন। নিউটনের সূত্র গতিবিদ্যা।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। মানবদেহের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস। সঠিক উত্তর। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। ইংল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। ইউরোপিয়ান ইউনিয়নে হচ্ছে ইউরো। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ডলার। পাউন্ড আর পয়সা যেটা সেটা হচ্ছে স্টার্লিং। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সঠিক উত্তর। 5টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি, অতএব 25 নম্বর পেয়ে যাচ্ছে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট। দেখতে দেখতে শেষ হইলো আমাদের আজকের অনুষ্ঠান। বলে দিই কোন দল কত স্কোর করেছে। দেখা যাচ্ছে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের মিনাজুল ইসলাম এবং ওয়াসিফ হাসান সাইমুম, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করছেন সর্বমোট 55 নম্বর। অভিনন্দন বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ। ওদিকে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের রাহনুমা মাহমুদ হেরা এবং হুমায়রা রাইসা সুহা, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 85 নম্বর। অভিনন্দন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ আপনাদের দু দলকেই আজকে আমাদের সাথে যোগ দেবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে যারা রইলেন আমাদের সাথে। আপনাদেরকে জানিয়ে দিই যে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের রয়েছে ফেসবুক পেজ, সেখানে গিয়ে আপনারা শুধু সার্চ করবেন কুইজ, তাহলেই আপনারা আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। সেখানে সমস্ত আপডেট থাকবে। যদি আপনারা কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেটা মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আর এই যেমন বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট বা মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের মতন আপনারা যদি অংশ নিতে চান আমাদের কুইজ 2025, তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার স্কুল থেকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া যে কোনো দুজনকে নিয়ে একটি দল গঠন করতে হবে, কুইজের দল। তারপরে তাদের নাম, ঠিকানা, পিতামাতার নাম, ঠিকানা এবং যোগাযোগের নাম্বার এটা লিখতে হবে স্কুলের প্যাডে এবং প্রধান শিক্ষকের মাধ্যমে স্বাক্ষর করে স্কুলের প্যাডে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। আমাদের কাছে পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। যে কথা আমাদের দুদল বলছিলেন তাদের সাথে গল্প করার সময়, সেটি হচ্ছে যে সবার আগে আমরা ভালো মানুষ হতে চাই। সত্যি তাই, ভালো মানুষ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে ক্রমে ক্রমে ভালো মানুষের সংখ্যা কেন জানি কমে আসছে। ভালো মানুষ না হলে আমাদের দেশকে আসলে গড়ে তুলতে পারবো না। ভালো মানুষ মানে কি? ভালো মানুষ মানে হচ্ছে নীতি মেনে চলা, অন্যের ভালো করা, অন্য কারো ক্ষতি না করা। ভালো মানুষ হওয়া কিন্তু খুব কঠিন কোনো কিছু না। নিয়ম মেনে চললে, লোভ থেকে দূরে থাকলে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি। অন্যের মঙ্গল কামনা করলে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি। কারো জন্য যদি ভালো কিছু করতে পারি তাহলে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি। যদি কারো উপকার করি তাহলে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি। আসুন আমরা সবাই ভালো মানুষ হই এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।